This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রায় দিন পাঁচেক হলো প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য স্বাস্থ্য ব্যবস্থা এবং সাধারণ সমাজ তোলপাড় হচ্ছে। এমন একটা স্যালাইন রিঙ্গাল ল্যাকটেট, যে স্যালাইন পুশ করার ফলে এই প্রসূতির মৃত্যু হয়েছে মামনি রুই দাস। কিন্তু তার আগে কর্ণাটকে 4 প্রসূতির মৃত্যু হয়েছিল সন্দেহের তালিকায় এই স্যালাইন। তারপর বেঙ্গল গভর্নমেন্টকে তারা জানিয়েছিলেন, তারা কেন্দ্রকেও জানিয়েছিলেন, সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলকে। তার মধ্যে অনেক ঝড় বয়ে গেছে এই বিতর্ক নিয়ে। তারপরেও কি করে এই স্যালাইন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতিদের দেওয়া হলো, সেটাই সবথেকে বড় প্রশ্ন। আপনারা জানেন লেটেস্ট যেটা ইনফরমেশন, কাল রাতে 3 জনকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে এসএসকেএমে। সেক্ষেত্রেও দেরি। আমরা বলছি পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা এই মুহূর্তে ভুল বোঝাবুঝি এবং অন্যায় ভরে গিয়েছে, এই অভিযোগই উঠছে। তাই আমরা বলছি শুধু স্যালাইনে নয়, স্বাস্থ্যে বিষ। বিকেলের বিতর্কে আপনাদের সঙ্গে আমি রাজা। আজকে এই নিয়ে আলোচনায় আমাদের এখানে যে অতিথিরা এসছেন আলাপ করিয়ে দিই। বাঁদিক থেকে রয়েছেন অভ্র সেন, বিজেপির মুখপাত্র। অতনু চট্টোপাধ্যায় মাঝখানে রয়েছেন, সিপিআইএম এর মুখপাত্র। রাধামোহন রায়, তিনি তৃণমূলের পক্ষে বলবেন, আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক। এবং বাইরে থেকে সিপিআইএম এর চিকিৎসক নেতা বসবেন ফুয়াদ হালিম আমাদের সঙ্গে। শুরুতেই আমি অভ্রর কাছে চলে যাব। অভ্র, যে প্রশ্নটা এখন উঠছে, যা হয়েছে তা তো হয়েইছে, ফেরানো যাবে না, কিন্তু অন্তত 4 দিন দেরি করা হলো কেন? এটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। রাজাদা, একটা সরকার চোর হতে পারে, চিটিংবাজ হতে পারে, বাটপার হতে পারে, কিন্তু এভাবে পরিকল্পনা করে নিজেরা পয়সা খেয়েছে বলে বিষাক্ত স্যালাইন দিয়ে মানুষ মারতে উদ্যত হবে, এটা আমরা প্রথমে দেখছি। এর আগে কোথাও দেখিনি, বিশ্বাস করুন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, অলরেডি তো পিআইএল ফাইল হয়েছে ক্যালকাটা হাইকোর্টে। সেখানে বলা রয়েছে, আমি একদম রেকর্ড নিয়ে এসেছি, যে 22শে মার্চ 2024-এ কর্ণাটক গভর্নমেন্টের তরফে আমাদের গভর্নমেন্টকে বলা হয়েছিল, মানে তৃণমূল সরকারকে বলা হয়েছিল, যে তারা এই যে ফারিস্তা বাণিজ্য তাদের এটা নিষিদ্ধ করছে। একটু থামাচ্ছি, সরাসরি নবান্নে চলে যাব। মুখ্য সচিব এই মুহূর্তে প্রেস কনফারেন্স করছেন এই বিষয় নিয়ে। এই সব যে 4-5 জন মায়েদের যে অপারেশন হয়েছিল 8 और 9 জানুয়ারি 2025 বাই দি অবস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্টে যে ইউনিট তখন ডিউটিতে ছিল, তারা এই কাজ ওখানে করেছিলেন। আমরা ইনসিডেন্ট হওয়ার পরে সঙ্গে সঙ্গেই 13 জনের ডিফারেন্ট যারা ডিসিপ্লিনস আছেন ওদের একটা এক্সপার্ট কমিটি আমরা গঠন করে হেলথ ডিপার্টমেন্ট 11 জানুয়ারি মেডিকেল কলেজে পাঠিয়েছে। ওরা প্রিলিমিনারি ইনকোয়ারি করে একটা রিপোর্ট দিয়েছে, যেখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি দেয়ার ইজ এ নেগলিজেন্স, সিরিয়াস নেগলিজেন্স অন দি পার্ট অফ দি ইউনিট যারা ওখানে তখন ডিউটিতে ছিলেন। তার সত্ত্বেও আমরা আরও ডিটেল ইনভেস্টিগেশনস আরও ক্যারি করার জন্য নির্দেশ দিয়েছি। প্রাথমিকভাবে যেটা হয় কি সবসময় একজন সিনিয়র ডক্টরের প্রেজেন্সেই এটা করা হয়, কিন্তু ওখানে যারা ছিলেন ওরা ট্রেনি ডক্টরস, ওরাই এটাকে হ্যান্ডেল করেছেন। সেই জন্য আমরা মনে করি ইট ইজ নট অ্যাজ পার দ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার অ্যান্ড অ্যাজ পার দি গাইডলাইন্স। তাহলেও যে ডিটেল ইনভেস্টিগেশনস করার পরে আমরা কাদের কি ইনভলভমেন্ট আছে বা কারা কীভাবে এই কাজের সঙ্গে বা এই ট্রিটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত ছিলেন, কি নেগলিজেন্স আছে, কত এক্সটেন্ট অফ নেগলিজেন্স আছে, এটা ডিটেলড ইনভেস্টিগেশনে জানা যাবে। আর আমরা সবসময় যেটা আপনারা জানেন, আগেও আমরা নির্দেশ দিয়েছিলাম, যারা ট্রেনি ডক্টরস হন ওদেরকে সবসময় সিনিয়র ডক্টর ও এক্সপার্ট ডক্টরের অধীনেই কাজ করতে হয়, আর একটা প্রপার ডিউটি রোস্টারও মেনটেন করতে হয়। তো আমার যেটা প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কি এরও একটা ভায়োলেশন হয়েছে। মেডিসিনস, ড্রাগস, ইকুইপমেন্টস নিয়ে আমাদের একটা সিস্টেম ইন প্লেস আছে, যার মাধ্যমে আমরা প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাইজ ব্যাপারে সবসময় মনিটর করা হয় হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমেও। এই ক্ষেত্রে আমরা যে স্যাম্পলস কালেক্ট করা হয়েছে ও ডিটেল ইনভেস্টিগেশন জন্য পাঠানো হয়েছে। রিপোর্টে প্রাথমিক রিপোর্টে যেটা এসছে তার মাধ্যমে আমরা যে মেডিসিনস এবং
ড্রাগস ওখানে ইউজ করা হয়েছে, যাদের রিপোর্ট চলে এসছে ওটাকে আমরা রিমুভ করে দেওয়ার নির্দেশ দিয়েছি এবং এটা ওখানে ইউজ করা যাবে না, এই ব্যাপারে হেলথ ডিপার্টমেন্ট নির্দেশ দিচ্ছে। আর যেহেতু এটাতে আরো নেগলিজেন্সেরও পার্ট আছে, আজকে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হেলথ ডিপার্টমেন্টে 10 জন সিনিয়র অফিসার যারা বিভিন্ন ব্রাঞ্চ এবং ইউনিটের ইনচার্জ আছেন ওদের সঙ্গে একটা মিটিংও করেছেন, পুরো জিনিস রিভিউ করেছেন। রিভিউ করার পরে ক্লিয়ার ডাইরেকশনস দেওয়া হয়েছে কি সাচ নেগলিজেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রসিজারাল ল্যাপসেস কোনোভাবেই টলারেট করা যাবে না এবং ডিটেল ইনভেস্টিগেশন আসার রিপোর্ট আসার পরে যারা রেসপন্সিবল আছেন, যারা গিলটি আছেন ওদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। তাছাড়া আমরা সিআইডিকেও ডাইরেকশনস দিয়েছি যাতে এই ব্যাপারে একটা ডিটেল ইনভেস্টিগেশন সিআইডির মাধ্যমে করা হয়, যেহেতু যদি কোনো নেগলিজেন্স ওদের ইনভেস্টিগেশনও আসে আমাদের পুরো যে তদন্তের রিপোর্ট আছে এটাকে সাহায্য করবে এবং আমরা ঠিক অ্যাকশনসগুলো নিতে পারবো। আরও একটা ব্যবস্থা আমরা যেটা করতে যাচ্ছি যাতে এই যে কারেক্টিভ অ্যাকশনসগুলো এভাবে নিতে হবে যাতে এই সব ইনসিডেন্টসগুলো আগামী দিনে ফিউচারে রিকার না করে, এই ব্যাপারেও হেলথ ডিপার্টমেন্টকে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তো এটাই হলো আমার তরফ থেকে প্রাথমিকভাবে আপনাদেরকে বলা। আমরা সব রকম ব্যবস্থা করছি, এটা একটা বড় লস। আমরা যে ডিসিজড ফ্যামিলি ওদের সঙ্গেও টাচে আছি, ওদেরকেও যেরকম সাপোর্ট করার প্রয়োজন এই সব সাপোর্ট করা হবে। একটা ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, এটা যাতে আগামী দিনে পরবর্তীকালে না ঘটে এর জন্য আমাদেরকে কারেক্টিভ অ্যাকশনস নিতে হবে। যে কোম্পানির স্যালাইন ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ আছে সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসকে কি ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে? যদি নিষিদ্ধ করা হয়ে থাকে সেটা কবে হয়েছিল? তারপরে কি এই বরাদ যেটা দেওয়া হয়েছে বা ব্যবহার করা হচ্ছে সেটা কি করে করা হচ্ছে? না, আমরা আগেও একবার এটা নিয়ে টেস্টিং করা হয়েছিল, তখন প্রোডাকশন বন্ধ ছিল। আবার 7 তারিখে প্রোডাকশনের বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, গত 7 তারিখে 7 জানুয়ারি। যে স্যাম্পলসগুলো বা যে প্রোডাক্টসগুলো আমাদের কাছে ছিল সব ব্যাচে টেস্টিং করারও নির্দেশ দেওয়া হয়েছে অ্যান্ড টেস্টিংয়ের রিপোর্টের উপরেই পুরো নেক্সট স্টেপসগুলো নির্ভর করবে। আমরা কোনোভাবে কোনো এরকম মেডিসিন ড্রাগ ব্যবহার করা যাবে না যা টেস্ট রিপোর্টস নেগেটিভ আসে। আমাদের NABL ল্যাবস আছে, বিভিন্ন ল্যাবগুলোর মাধ্যমে যখন প্রকিউরমেন্ট করা হয় তাহলে প্রত্যেক স্যাম্পল টেস্টিংও করা হয়। স্যাম্পল টেস্টিং যখন অ্যাফার্মেটিভ হয়, পজিটিভ হয়, তখনই ওটাকে ব্যবহারে লাগানো হয়, ও ছাড়া কখনো ব্যবহার করা যায় না। এই যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যে স্যাম্পলস বা যে স্যালাইন বা আপনার RL ইউজ করা হয়েছে ওরও টেস্টিংয়ের জন্য হেলথ ডিপার্টমেন্ট পাঠিয়েছে। রিপোর্টস আসার পরে ব্যবস্থা নেওয়া Sure, yes. Of course, আমরা কোনো নেগলিজেন্স বরদাস্ত করব না, এটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্ট যেহেতু এসেছে আমরা সেই জন্যই তার পরিপ্রেক্ষিতেই, তার ফাইন্ডিংসের পরিপ্রেক্ষিতে আমরা ডিটেইলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড and those found responsible or guilty action will be taken against them. আপনারা শোনাচ্ছিলাম মুখ্য সচিব কি বলছেন। দেখুন, সরকার কিন্তু নেগলিজেন্স মানছে, অর্থাৎ কোথাও যে একটা নেগলিজেন্স হয়েছে সেটা কিন্তু সরকার মানছে, কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্য সচিব নিজেই এটা স্বীকার করছেন 7 জানুয়ারি প্রোডাকশন বন্ধ করার এবং ওই ব্যাচের কোনো স্যালাইন যাতে ব্যবহার না করা হয় তা টেস্ট করে ব্যবহার করার কথা বলা হচ্ছে। তাহলে আনটেস্টেড স্যালাইন কি করে ব্যবহার করা হলো? সরকার কি গ্যারান্টি দিতে পারবে যে পরবর্তীকালে আরো কারো কিডনি অ্যাফেক্টেড হবে কিনা? তার কারণ আমরাই দেখিয়েছি বহু হাসপাতালে অন্তর্বর্তী সময়ে এই একই স্যালাইন দেওয়া হয়েছে এবং সেই স্যালাইন টেস্ট না করে তার দায় কে নেবে? আমরা চলে যাব সরাসরি ফুয়াদ আলিম আমাদের সঙ্গে রয়েছেন, CPM এর চিকিৎসক নেতা। ফুয়াদ সাহেব, আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? দেখুন, দুটো ব্যাপার স্পষ্ট। 28 এবং 29 জুন 2024 সাল
আমরা দেখলাম যে মেটিয়াবুরুজ হাসপাতালে এবং ওই অঞ্চলে প্রায় 25 জনের চোখে অপারেশন করার সময় একটা মারাত্মক সংক্রমণ হয়। সেই প্রাথমিক রিপোর্টে যে জমা পড়েছিল তাতে ওষুধ এবং স্যালাইনকে দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই যে বিষয়ের এখনও একটা পূর্ণাঙ্গ রিপোর্ট পশ্চিমবাংলার মানুষের সামনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন পরিবেশন করেনি। সেটা করতে না করতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্যালাইনকে সন্দেহ করে ইতিমধ্যে একটা মারাত্মক হচ্ছে অভিযোগ, তার ভিত্তিতে এই যে মেদিনীপুরে আমরা দেখলাম একজন মহিলা তার প্রাণ হারিয়েছে এবং আরও হচ্ছে মহিলারা তারা জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছে। এই পরিস্থিতির মধ্যে আজকে আমরা যেই প্রাথমিক প্রেস কনফারেন্সে স্বাস্থ্য সচিবের মুখ থেকে শুনলাম যে ইতিমধ্যে তারা চিহ্নিত করতে পেরেছে যে কতগুলো ওষুধ এবং কতগুলো স্যালাইনের বিষয় এর সঙ্গে জড়িত থাকতে পারে। আমরা যেটা বলতে চাই যে এই ঘটনা যেটা মেদিনীপুরে ঘটেছে ইতিমধ্যে অন্যান্য জায়গা ঘটেছে কি ঘটেনি এবং সেই বিষয়গুলো নিয়ে কেন আগে হচ্ছে তদন্ত হয়নি এবং এই বিষয়টা নিয়ে যেখানে মহিলা হচ্ছে মারা গেছে এবং আরও মহিলারা হচ্ছে লড়াই করছে তাদের প্রাণের জন্যে, তাদের সামগ্রিক নমুনাগুলো সেটা সরবরাহ করা হয়েছে কিনা, শুধুমাত্র স্যালাইনের বিষয় নয়, আরও ওষুধ যেগুলো ব্যবহৃত হয়েছে তাদেরকে কিন্তু হচ্ছে পরীক্ষার মধ্যে থেকে নিয়ে যেতে হবে এবং আসল কারণটাকে চিহ্নিত করতে হবে। আমরা তো বুঝতে পারছি যে ইতিমধ্যে গোটা পশ্চিমবাংলার মধ্যে বিশেষ করে স্বাস্থ্য বিভাগে যে ওষুধের যে সাপ্লাই হচ্ছে তার মান নিয়ে কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখলাম সম্প্রতিকালে আলিপুরে প্রায় 650 কোটি টাকার হচ্ছে জাল ওষুধ কেন্দ্র হচ্ছে ওষুধ সংস্থা এবং রাজ্যের ওষুধ সংস্থা যৌথভাবে সেটা বাজেয়াপ্ত করেছে। গোটা পশ্চিমবাংলার মধ্যে আমরা যারা চিকিৎসক, আমরা যারা কলম চালিয়ে রুগীকে ঠিক করার জন্য যে ওষুধপত্র লিখছি, আমাদের মধ্যে একটা আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়েছে যে যে ওষুধগুলো আমরা লিখব সেই ওষুধ ব্যবহার করে রুগী আদৌ হচ্ছে ভালো হবে না মরণাপন্ন হবে। এই পরিস্থিতির মধ্যে গোটা হচ্ছে ওষুধ তদারকি করা ব্যবস্থা হচ্ছে পড়ে গেছে। আরো দূরে থাকবেন ফুয়াদ সাহেব, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনার কাছে আরো একবার ফিরবো একটু পরে। অভ্র, আমি আপনাকে থামিয়েছিলাম। একজন চিকিৎসক, তিনি রাজনীতিক কিন্তু তিনি চিকিৎসক, তিনি বলছেন যে ওষুধ পাচ্ছি রুগীদের দিচ্ছি সেটা ঠিক কি ভুল এটা নিয়ে আমার আশঙ্কা হচ্ছে। তাহলে রুগীদের কি লেভেলে আশঙ্কা হতে পারে? 22শে মার্চ 2024 থেকে আমাদের রাজ্য সরকার জানতো যে এই যে ফারিস্তা বাণিজ্য এদের তৈরি করা স্যালাইন নিষিদ্ধ হওয়ার মতো, কারণ একটা রাজ্য কর্ণাটকা সেটা অলরেডি ব্যান করে দিয়েছিল 3 বছরের জন্য। এবং খালি তাই নয়, আমি বলছি সেন্ট্রাল টেস্টিং ল্যাব থেকে বারংবার আমাদের রাজ্যকে বলা হয়েছে যে এদের স্যালাইনে ইম্পিউরিটি পাওয়া গেছে। আমাদের রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাবের অবস্থা কি দাদা? আমি বলে দিচ্ছি একদম পরিসংখ্যান, যেখানে ড্রাগ টেস্টিং ল্যাবে অ্যানালিস্ট থাকার কথা 47 জন, আছে মাত্র 10 জন। আর স্টেট ড্রাগ কন্ট্রোল অফিসে সিনিয়র অ্যানালিস্ট থাকার কথা 49 জন, আসে 0 জন। রসগোল্লা, এটা হচ্ছে আমাদের রাজ্যের সামগ্রিক পরিকাঠামো। আমাকে একটা কথা বলুন, যখন অন্য রাজ্য এবং কেন্দ্র বারবার করে বলে দিচ্ছে বা বলে দিয়েছে যে এই স্যালাইন ব্যবহারযোগ্য নয়, তারপরে এইটা কেন ব্যবহার করা হলো? আবার আমি লাস্ট একটা কথা বলি, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর ডেটা, এই যে 4 জন ডিরেক্টর আছে ফারিস্তা বাণিজ্য, নাম হচ্ছে কৈলাস কুমার মিত্রুকা, মুকুল ঘোষ, নীরজ মিত্তল আর শিবকুমার গুপ্ত। এদের কোন তৃণমূলের বড় মাথার সঙ্গে যোগাযোগ আছে যে এখনো এদেরকে অ্যারেস্ট করা হয়নি? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। কেন ইচ্ছা করে বিষাক্ত স্যালাইন দিয়ে মানুষ মারল তৃণমূল সরকার? উত্তর দিক। বেশ, শাসক দলকে একের পর এক কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, সরকারকে তো হচ্ছেই। এই যে মেটিয়াবুরুজ হাসপাতালে চোখ অপারেশন, অনেকে চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন, এখন স্যালাইন। আর এটা কিন্তু আমজনতার জিনিস, এমন নয় যে একটা সেকশন না নিলেও চলবে। স্যালাইন রুগী গেলে আগে স্যালাইনই দেওয়া হয়। প্লিজ বলুন। হ্যাঁ, আপনি মাইকটা নিন হাতে প্লিজ। আমাকে একটু বলতে দেবেন, অব্রয় অনেক কিছু জিনিস বলুন, আপনি ফার্স্ট, সবাই অল্প। জিনিসটা হচ্ছে দেখুন, আমাদের সরকার কিন্তু খুব ফাস্ট অ্যাকশন নিয়েছেন। সিআইডি ইনভেস্টিগেশন অর্ডার দিয়ে দেওয়া হয়ে গেছে, প্রোডাকশন অফ মেডিসিন স্টপ করতে বলা হয়ে গেছে। কিন্তু একটা কথা বলি, আচ্ছা ঝাঁসি হলো উত্তর, আচ্ছা মানুষ মারা যাওয়ার পরে মানে অপেক্ষা করছিলেন, প্লিজ মানুষ মারা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। আরে তোমরা করছো, শুনুন না, সময় নষ্ট। মার্চ 2024 থেকে জানতেন আপনারা? ঝাঁসিতে বাচ্চারা মারা গেছে, শিশু ভারত ভ্রমণে বেরিয়ে গেল, আবার ভারত ভ্রমণে বেরিয়ে গেল। এটা কি মামার বাড়ির ডাক্তার? বা মানুষ সরকারি হাসপাতালে দায়িত্ব নিয়ে মানুষ মারছে সরকারি হাসপাতালে নিয়ে। তোমাদের
এখন কি লজ্জা না, আপনি বলুন না, কি interest তৃণমূলের? ঠিক আছে, এটা দিয়ে কি তৃণমূলের কি interest? আমি এক দেড় বছর ধরে জানতো তৃণমূল। কথা বলুন, এটা দিয়ে কি জাস্টিফাই করা যায়? আমি বলছি ঝাঁসি বিরাট অপরাধ। না একটা কথা বলি, যোগী সরকার কোন অ্যাকশন নিল? আরে সব জায়গায় খারাপ, তাই বলে কি আপনারা এখানে করবেন? এটা কি যুক্তি? আনপেড বিল করেছিল, এটা কি কি যুক্তি? তার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড মাস নেপচুন পুরো যেখানে খুশি বেড়াতে যাচ্ছে। তাই জন্য পশ্চিমবাংলার কথা বলুন। বলতে দেব না। তাহলে আপনি বলুন প্লিজ। আরে পশ্চিমবাংলার কথা বলুন না। তাই জন্য কেটে সরকার দিয়েছিল। যেখানে আছেন আপনারা। ইউপি গভর্নমেন্ট বিল পেমেন্ট করেন। ইউপি গভর্নমেন্ট কার? বিজেপি সরকারের। এবার আমাদের গভর্নমেন্টের দেখুন নিন, আমাদের গভর্নমেন্টে যেমনি এটা হয়েছে, হ্যাঁ, বিল পেমেন্ট করেছে, ফারিস্তা বাণিজ্যকে বিল পেমেন্ট করেছে। আর ওই বিষাক্ত স্যালাইন আরে বলতে দাও না তুমি, অত ভয় কিসে? ভয় আপনাদের তো সিট কমে যাচ্ছে এখন কিসের তোমাদের আর CID? কিছু নেই, মাটি কিসের নেই, CID? গোলমাল বকে দাও না। আমি আসবো ফুয়াদ এবার সাহেব। আমাকে Excuse me, আমি ফুয়াদ সাহেব একটু বাইরে আছেন, ওকে ছেড়ে দিতে হবে। ফুয়াদ সাহেব, আপনি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো, ঠিক এই অবস্থায় আপনারা থাকলে কি করতেন? কি করণীয় ছিল, কি করা হয়নি? দেখুন, যে অর্ডারটা হচ্ছে 7 তারিখ জানুয়ারি বের করা হয়েছে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই অর্ডারকে দুটো প্যারাগ্রাফে দুটো লাইন পড়লে আপনি বুঝে যাবেন যে এই যে ফারিস্তা বাণিজ্য কোম্পানি এবং সে হচ্ছে যাদের ইউনিটে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কাজ করছে, তারা হচ্ছে কতটা হচ্ছে প্রশাসন এবং রাজনৈতিক মদতপুষ্ট। আপনি প্রথম প্যারাগ্রাফের লাইনটা আমি পড়ছি, মন দিয়ে শুনবেন। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এ ইউনিট অফ ফারিস্তা বাণিজ্য লিমিটেড টু স্টপ ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস ফর কমার্শিয়াল পারপাস টিল ফার্দার অর্ডার। স্পষ্টভাবে বলছে যে বন্ধ করতে হবে উৎপাদন। আবার থার্ড প্যারাগ্রাফের শেষ লাইনে লেখা আছে, as per policies of the department, till Paschim Bongo Pharmaceutical resumes the supply of or suitable alternative is arranged, till resume supply। আপনি ভাবুন, একই অর্ডারে 7 তারিখে মর্মান্তিক ঘটনার পরে কিরম হচ্ছে দু রকমের কথা এই অর্ডারে লেখা আছে। বারণ করা হচ্ছে প্রোডাকশন, আবার বলছে সেই যখন হচ্ছে আবার পুনরায় সাপ্লাই শুরু করবে সেই পর্যন্ত আপনারা স্থানীয় ব্যবস্থা করবেন। বেশ, অনেক থ্যাংক মানে ইউ। এই অর্ডার থেকে বোঝা যায় এটা কনফিউজিং আপনি বলতে চাইছেন। কনফারেন্স করলো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ফুয়াদ সাহেব। সরি, আজকে আমাদের কাছে সময় অত্যন্ত কম। আপনার মত আমরা শুনলাম। আপনি যেটা বলতে চাইছেন অর্ডারটা বিভ্রান্তিকর, উনি যেটা বলছেন অর্ডারটা বিভ্রান্তিকর। আরো একবার আপনার কাছে আসবো। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আজকে যে ঘটনাটা এখানে চোখে এসছে সবার, মানে মেদিনীপুরে প্রসূতির মৃত্যু, আরো 3 জনের মরণাপন্ন অবস্থার সাথে রয়েছে। তাহলে এর সাথে সাথে যে আরেকটা প্রশ্ন আমাদেরকে এখন ভাবতে হচ্ছে যে গত 1 বছর 1.5 বছর ধরে যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, যাদের একটা বড় অংশের মানুষ, আমি নিশ্চয় একটা বড় অংশের মানুষের ন্যাচারাল ডেথ হয়েছে, কিন্তু তার মধ্যেও যে একটা বড় অংশের মানুষ এই ভুল চিকিৎসা, এই ভুল ওষুধ, এই হচ্ছে জাল স্যালাইনের জন্য মৃত্যুবরণ করেননি, তার তো কোনো গ্যারান্টি কেউ দিতে পারছে না। আপনার দেখবেন এই যখন এই অভয়া যে আন্দোলন হলো, তার মধ্যে একটা বড় বক্তব্য ছিল এই যে মেডিকেল কিটের সিন্ডিকেট, এই যা হচ্ছে তৃণমূলের নেতারা, এই বিরূপাক্ষ অভিজ্ঞে এরা হচ্ছে চালাচ্ছে। আপনাদের ক্যামেরাতে আমরা দেখেছি সিরিঞ্জ, তাদের কালো রং লেগে রয়েছে সিরিঞ্জের মাথায়, মানে ম্যাগনিফাইং গ্লাসের তলায় দেখা যাচ্ছে রক্ত জমাট বেঁধে কালো রয়েছে। যখন মিডিয়াতে ধরা পড়ে তখন অলরেডি 10 জনকে সেই সিরিঞ্জ পুশ করা হয়ে গেছে। তাহলে এর মধ্যে দিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা করে বাড়ি ফেরা একটা লোক, যার 1.5 বছর বাদে হঠাৎ করে HIV ধরা পড়লো, কে বলতে পারবে যে তারপরে এই বারবার ইউজ করা সিরিঞ্জে ইউজ করা হয়নি? গোটা স্বাস্থ্য দপ্তর, দেখুন স্বাস্থ্য দপ্তরের আমার আপনার মতো সাধারণ লোকরা, আমাদের তো চোখের পিছুটির অপারেশন করার জন্য দুবাই হয়ে আমেরিকা যাওয়ার অবস্থা নেই ভাইপোর মতো। আমাদের জন্য যে সরকারি হাসপাতাল সেটাই ভরসা। সেখানে যদি সরকার পিঠে চুরি করে, মানুষ কোথায় যাবে? 2002 স্টেট মিনিস্টার সূর্যকান্ত মিশ্র ঘোষ এই প্রসঙ্গে কি বলেছেন শুনে নিয়ে আমি আসবো আপনার কাছে। বাকি কোনো বিভাগের ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির, গোটা গাইনির ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির 1C ইউনিটের। কি করে ক্ষতি হলো? সেখানে যে সিনিয়র চিকিৎসক ছিলেন অ্যানাস্থেসিয়া করার জন্য, যার দায়িত্ব ছিল, সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখুন। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজি করার সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কিনা, একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক। এই বিতর্কে নতুন ঘৃতাহুতি করলেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে সরকারকে মেলাইন করতে এবং সরকারের মুখ পোড়াতে ইচ্ছাকৃত ওখানে
কেউ কোনো রকম চক্রান্ত বা ষড়যন্ত্র করেননি তো? কারা করে থাকতে পারেন তার ইঙ্গিত বা তার সন্দেহ যারা আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। অব্রর কাছে উত্তর নেব। দেখুন, এর আগে জংধরা কাচি যখন বেরিয়েছিল তখন একই রকম ডায়লগ দিয়েছিলেন উনি। তাহলে যে 13 জনের একটা ইনভেস্টিগেটিভ কমিটি বানানো হলো, তার মানে উত্তরপ্রদেশে কি হয়েছিল, একজন নেতা এই ডায়লগ গুলো মারছেন বসে বসে, তাহলে 13 জনের কমিটি লোক দেখানো বানানোর পয়সা না খেলে তাহলে এই ধরনের কথা আসতে পারে না। কত পয়সা খেয়েছেন সেটা জিজ্ঞেস করুন, কত পয়সা খেয়েছেন সেই এবার কত পকেট ভরেছেন সেই। আপনি আপনার কথা বলেছেন, এবার বলতে দিন ওকে, প্লিজ বলুন। অব্র একটা জিনিস ভুলে যাচ্ছে যে মেডিকেল, আরে ভাই দাঁড়াও না ভাই, কি করছিলে তুমি? চোখে কি নেবা হয়েছিল তোমার যখন উত্তরপ্রদেশে মারা গেছিল, ফাঁসিতে মারা গেছিল? বাংলায় বলুন, আপনি বাংলাটা বলুন। বলুন এবার আমি বলি আপনাকে, এবার পুরো ডিবেট শেষ করে দিলেন। বলুন প্লিজ, বলুন। একটু ডিসেন্সি মেইনটেইন করতে পারে? ডিসেন্সি শেখাইনি, ডিসেন্সি শেখাইনি। ঠিক আছে, আরে তোমাদের ওখানে তো তোমরা কোভিডে মানুষের লাশ ফেলে দিচ্ছিলে গঙ্গাতে, সেগুলোর মতো বড় বড় কথা বলছো। আমাদের হাতে রাজ্য ছিল যেটা দর্শকরা বাংলা পছন্দ করেন না, যুক্তি পছন্দ করেন। কুণাল ঘোষের মতো যুক্তি, এটা তো তৃণমূলের যুক্তি। আপনি বলুন না। জিনিসটা হচ্ছে যে দেখুন আমাদের এখানে যে নেগলিজেন্স যেটা হয়েছে, নেগলিজেন্স মেডিকেল নেগলিজেন্স, ক্রিমিনাল একটু করে নাও ভাই, জেনে শুনে পড়াশোনা করে সরকার কতবার নেগলিজেন্স হতে পারে আপনি বলুন। একটা এত বড় সুপার স্পেশালিটি হাসপাতাল, আমি একটু বলি, মহিলাদের টয়লেট নেই ভালো বা রেস্টরুম নেই, এটা আমরা জানতে পারলাম একটি ডাক্তার ধর্ষিতা হয়ে মারা যাওয়ার পর। এটা কি এই মানে এই যুগে এটা অত্যাশ্চর্য একটা বিষয় নয়? আপনি 2002টা ভুলে যাচ্ছেন কেন? সূর্যকান্ত মিশ্রর কথাটা ভুলে যাচ্ছেন কেন? আপনি বিসি রয় হসপিটাল যে মারা গেছিল ওটার গল্পটা নিশ্চয়ই জানেন না? বলুন না। তাহলে তখন সেই টাইমটা বলুন, সেই টাইম দিয়ে এখন গভর্নমেন্ট হসপিটাল গুলো দেখুন একটু। আপনার অ্যাটলিস্ট বিজেপি সরকারের রাজ্যের মতন আমরা লাশ তো গঙ্গায় ফেলে দিই না, মানে মানুষের লাশ না কুকুরের লাশ বোঝা যায় না। লাশ ফেলে দেয়, শিশু বাচ্চা মারা গেল, ইনভেস্টিগেশন আজকে আমাদের দেখুন প্লিজ, ঝগড়াতে আমাদের বিশাল একটা সময় গেল। দর্শক ঝগড়া পছন্দ করেন না, কিন্তু এই মুহূর্তে এটা সব থেকে বড় ইস্যু এবং TV9 বাংলা এই ইস্যুটাকে নিয়ে পড়ে থাকবে মাটি কামড়ে যতক্ষণ পর্যন্ত না কার নেগলিজেন্স জানা যাচ্ছে। দেখতে থাকুন TV9 বাংলা।